Namaskar, welcome to Bioprapti YouTube channel. Our today's topic is the different terminology related to heredity. Okay, তো heredity সংক্রান্ত বিভিন্ন টার্মিনোলজি বা বিভিন্ন ইম্পর্টেন্ট টার্ম খুব সহজে তোমাদের কাছে কি করে পৌঁছানো যায় সেটার জন্যই আজকে আমাদের এই ভিডিও। তার আগে গত ক্লাসে আমরা একটা সেকেন্ড ক্লাস করছি, তার আগে গত ক্লাসটা আমি বলে দিই কি পড়িয়েছিলাম। গত ক্লাসে আমরা হেরিডিটি স্টার্ট করেছিলাম। হ্যাঁ, এটা থার্ড চ্যাপ্টার তোমাদের। এই হেরিডিটিতে কি পড়িয়েছিলাম আমরা হেরিডিটিতে পড়েছিলাম হেরিডিটি কাকে বলে এবং কিভাবে এটা জননের সঙ্গে সম্পর্কিত। দেখো, জনন বলেছিলাম যেখানে জনিত জীব থেকে আমি অপত্য জীব পাই, সেটাকে বলা হয় জনন। এই যে অপত্য জীব পেলাম, এই অপত্য জীবটা পেরেন্টের বেশ কিছু ক্যারেক্টার বহন করছে, দিস ইজ কল হেরিডিটি। ওকে, এবং আমি এও বলেছিলাম আবার কিছু কিছু ক্ষেত্রে দেখলাম অফস্প্রিং প্যারেন্টের থেকে আবার বেশ কিছু ক্ষেত্রে আলাদাও বটে, যেটাকে আমরা বলেছিলাম ভ্যারিয়েশন। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা রিপ্রোডাকশন পেলাম, রিপ্রোডাকশন হেরিডিটি পেলাম, হেরিডিটির পর পেলাম ভ্যারিয়েশন। দিস হেরিডিটি অ্যান্ড ভ্যারিয়েশন রিলেটেড স্টাডি আমরা বলেছিলাম যাকে বলা হয় জেনেটিক্স, এবং আজকে আমাদের ওটাই আলোচ্য বিষয়। আসছি আমরা, দেখো জেনেটিক্স থেকেই আমরা ভেঙে ভেঙে যাবো। অ্যাকচুয়ালি তোমরাই আজকে আমাকে পড়াতে সাহায্য করবে। ওকে, এরপর আমরা কি পড়েছিলাম জাস্ট বলে দিই। এই প্রকরণ সংক্রান্ত বেশ কিছু আমরা বৈশিষ্ট্য পড়েছিলাম এবং মানবদেহে তার কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন এই সংক্রান্ত বিষয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আশা করি তোমাদের ভিডিওটি তোমরা দেখেছো সকলেই এবং তোমাদের টাস্ক যেগুলো দিয়েছিলাম সেগুলো তোমরা কমপ্লিট করেছো। আজকে এসো আজকের টপিকে। দেখো কত সহজে জেনেটিক্সকে ভাবা যায় বা এইভাবে ভাবলে কতটা তোমাদের হেল্পফুল হয় একটু দেখাতে সাহায্য করছি। তাহলে আমরা কি বললাম, আজকে আমাদের টপিক কি হবে? আমরা ভাঙবো কাকে নিয়ে? জেনেটিক্সকে নিয়ে। জেনেটিক্স ইজ দ্য টার্ম ইউজড বাই সায়েন্টিস্ট বেটসন। উই অল নো দ্যাট, আমরা গত ক্লাসে বলেছিলাম জেনেটিক্স এই টার্মটি দিয়েছিলেন বিজ্ঞানী বেটসন। তাহলে জেনেটিক্স কথার আগে দেখো তো একটা কি কথা আসছে, জিন কথাটা আসছে না? জেনেটিক্সের আগে জিন কথাটা আসছে না? এখান থেকে আমাদের ভাবনা শুরু। স্যার হোয়াট ইজ জিন? জিন কি? হ্যাঁ, আমরা আগের ক্লাসে বলেছিলাম, দেখো যখন ক্রোমোজোম পড়িয়েছিলাম তখন আমরা জিন বলেছিলাম। জিন is the part of DNA which can transcript, okay, or ফাংশন দিয়েও বলতে পারো। জিনকে একটা সিম্পলি বলতে পারো জিন which define, জিন কি? জিন which define trait, যারা বিভিন্ন বৈশিষ্ট্যাবলীকে নিয়ন্ত্রণ করে তারাই হলো জিন। তাহলে জিন আমরা কি দুরকমভাবে পড়লাম, অ্যাকচুয়ালি এটা কাজ দিয়ে পড়লাম, ওটাকে ফান্ডামেন্টালি পড়লাম। দেখো জিন একটা ডিএনএর একটা অংশ, সিম্পল বাবু, ডিএনএর একটা অংশ, কার্যকরী অংশ যাকে বলা হয় জিন, ঠিক কি না? যে কার্যকরী অংশটা কি কাজ করে? ট্রান্সক্রিপশন সাহায্য করে। ট্রান্সক্রিপশনের মাধ্যমে আরএনএ তৈরি হয় এবং আরএনএ থেকে পরবর্তী ক্ষেত্রে প্রোটিন তৈরি হয়। এই হলো জিনের জার্নি। আর একটা কি বললাম, জিন, এই জিনই হলো সেই বস্তু যা আমাদের বিভিন্ন রকমের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। ট্রেট বা বৈশিষ্ট্য, ক্যারেক্টার, বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এই বৈশিষ্ট্যের মধ্যে যদি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী হয় জিন, তাহলে এই বৈশিষ্ট্যের মধ্যে বিভিন্ন বৈপরীত্য থাকবে, এটাই স্বাভাবিক, ঠিক কি না? তাহলে জিনকে এবার দেখো আমরা ভাবতে চলেছি জিনকে আমি এক্সপ্রেস করবো কি করে? হাউ জিন এক্সপ্রেস? জিনকে আমি এক্সপ্রেস করবো কি করে, লিখবো কি করে, বা ভাববো কি করে জিনকে? আমি ভাববো জিনকে বিভিন্ন ফর্ম দিয়ে ভাববো। হ্যাঁ, এই বিভিন্ন জিনের এই বিভিন্ন রকম ফর্মকে কি বলা হয় সেটাও আমরা দেখবো। যেমন ধরো আমি একটা পড়াবার চেষ্টা করছি, এই পড়াটাকে একরকমভাবে চেষ্টা করছি, সেটা আমি ভাবছি এটা আমার বৈশিষ্ট্য, এটা আমার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে কি? জিন। এই পড়াটা তোমার কাছে আইদার সহজলভ্য হলো অথবা শক্ত হতে পারে, বা এই পড়াটা তোমার ভালো লাগলো অথবা নাও লাগতে পারে। তাহলে দেখো বিপরীতমূলক কিছু ফর্ম পাচ্ছ না? ঠিক তেমনি জিনেরও বিভিন্ন বিপরীতমূলক ফর্ম আছে। দ্য ডিফারেন্ট ফর্মস অফ জিন অলসো প্রেজেন্ট। জানো একে তখন কি বলা হয়? দেখো আস্তে আস্তে পড়ায় ঢুকছি। জিনের বিভিন্ন ফর্মকে বলা হয় অ্যালিল। জিনের এই বিভিন্ন রকম ফর্মকে কি বলা হয়? বিভিন্ন রূপকে কি বলা হয়? বলা হয় অ্যালিল। জিনের বিভিন্ন রূপকে বলা হয় অ্যালিল বাংলায় বললে। ওকে,
এবার এসো, যেমন ধরো আমি যদি ধরি একটা লেন্থ হলো একটা ক্যারেক্টার, লেন্থ ইজ দ্য ক্যারেক্টার, লেন্থ হলো একটা ক্যারেক্টার কন্ট্রোল বাই জিন, এটা জিন দ্বারা নিয়ন্ত্রিত একটা বৈশিষ্ট্য হলো লেন্থ। এই লেন্থ দু রকমের হতে পারে, এই লেন্থ বিভিন্ন রকম দু রকমের হতে পারে, বিভিন্ন ফর্ম থাকতে পারে। আইদার লেন্থ হতে পারে, লেন্থের দিক থেকে লম্বা হতে পারে, টল হতে পারে, অথবা কি হতে পারে ডোয়ার্ফ, অথবা ডোয়ার্ফ হতে পারে, মেটে হতে পারে। ওকে, এই যে বিভিন্ন রকম ফর্ম পেলে এই ফর্মগুলো কি বলা হচ্ছে অ্যালেলিক ফর্ম। এবার দেখো এই টলকে প্রকাশ করার জন্য আমরা ক্যাপিটাল টি ইউজ করলাম অ্যাজ অ্যালিল, ওকে, আর ডোয়ার্ফ ইউজ করার জন্য আমরা স্মল টি ইউজ করলাম। এটা আমাদের সুবিধার্থে, অবশ্যই বলে দিই এটা আমাদের সুবিধার্থে করলাম, ওকে, এক্সপেরিমেন্টের সুবিধার্থে। পরবর্তী ক্ষেত্রে যখন দেখবে এক্সপেরিমেন্টের সুবিধার্থে আমরা স্মল টি করলাম, আর ডোয়ার্ফ বা বেনেটাকে আমরা কি করলাম, সরি টলটাকে আমরা ক্যাপিটাল টি করলাম, আর ডোয়ার্ফটাকে আমরা স্মল টি করলাম। ঠিক কিনা? আবারও বলছি এটা সুবিধার্থে করা হয়েছে। ওকে ফাইন, দিস আর কল্ড অ্যালিল, these are called অ্যালিল। আচ্ছা, জিন কোথায় থাকে? হোয়ার জিন লোকেটেড? জিন কোথায় থাকে স্যার? লোকাস। লোকাস কোথায় থাকে? লোকাস আবার কার অংশ, বা লোকাস কার অংশ স্যার? ক্রোমোজোমের অংশ। তাহলে ক্রোমোজোমের উপরে লোকাস, তার উপরে জিন বা অ্যালিল গুলো একটু স্যার দেখিয়ে দিন না। দেখো, সো সিম্পল, ভেরি গুড। দেখো, এই ধরো আমরা একটা ক্রোমোজোম করলাম, এই একটা ক্রোমোজোম এবং তার পাশে তার একটা হোমোলোগাস ক্রোমোজোম আমি আঁকছি। দেখো, এটা তার হোমোলোগাস ক্রোমোজোম। ওকে, হোমোলোগাস ক্রোমোজোম কাকে বলে আমরা জানি, ছোট করে বলে দিই। হোমোলোগাস ক্রোমোজোম একই সাইজ, শেপ সাইজ একই রকমের, সেন্ট্রোমিয়ারের পজিশন একই এবং তার উপরে জিনের অবস্থান একই, এরকম ক্রোমোজোম দ্বয়কে বা ক্রোমোজোম জোড়কে আমরা বলি হোমোলোগাস ক্রোমোজোম। দিস আর কল্ড হোমোলোগাস ক্রোমোজোম। এটা আমরা আগেই বলেছি, আগে পড়িয়েছি হোমোলোগাস ক্রোমোজোম সংক্রান্ত। দেখবে তোমাদের মিওসিস পড়ানোর সময় যখন সেল ডিভিশন পড়েছিলাম তখন হোমোলোগাস ক্রোমোজোমের কথা পেয়েছিলে। যে হোমোলোগাস ক্রোমোজোমের এই একটা নির্দিষ্ট প্লেস, যেটাকে আমি এখন কালার করছি, ব্লু কালার দিয়ে করছি, এই প্লেসটাকে আমি নাম দিলাম দিস ইজ লোকাস। তাহলে এই লোকাসে এটা হচ্ছে ক্রোমোজোমের উপর একটা স্থান যাকে বলা হয় লোকাস। ঠিক এই জায়গাটার একটা আমি লোকাস করলাম, লোকাস, দিস আর দ্য লোকাস। হোয়ার জিন লোকেটেড। এবার জিন কি রকম ভাবে থাকবে, কি ফর্মে আছে? অ্যালেলিক ফর্মে আছে। তো দেখো, ধরে নিলাম এইটায় আমার আছে এই একটা অ্যালিল, আর এইটায় আছে আমার এই রকম একটা অ্যালিল। ওকে, বুঝতে পারলে? তাহলে ক্রোমোজোম, ক্রোমোজোমের উপরে লোকাস, লোকাসের উপরে জিন, জিনটা আবার কি ফর্মে আছে? অ্যালেলিক ফর্মে আছে। তাহলে সিম্পলি আমরা যদি বলি মোটামুটি ভাবে, সাধারণত জেনারেলি হাউ মেনি অ্যালিল মেক্স এ জিন? হাউ মেনি অ্যালিল মেক্স এ জিন? আনসার আসে তোমাদের কি স্যার? 2 অ্যালিল মেক্স এ জিন। ঠিক কি না? কতগুলো অ্যালিল জিন সাধারণত বলেছি, আবার ব্যতিক্রম সব ক্ষেত্রেই আছে। ওকে, 2 অ্যালিল মেক্স এ জিন। তাহলে জিনের সংজ্ঞা পড়লে, জিন হলো সেটা যা আমাদের বিভিন্ন বৈশিষ্ট্যাবলী নিয়ন্ত্রণ করে, যেটা একটা ডিএনএর একটা অংশ। জিনের বিভিন্ন রকম ফর্ম পড়লে তার নাম কি দিলে? অ্যালিল। একটা নোট করো, একটা ছোট্ট জিনিস নোট করো তোমাদের, খুব ভালো একটা নোট। দেখো, আমরা বলেছিলাম এই জেনেটিক্স পড়তে গেলে তোমাদের যার কথা বারবার লাগবে, যে বিজ্ঞানীর কথা, তার নাম হচ্ছেন গ্রেগর জোহান মেন্ডেল। আমরা যদি এখনো মেন্ডেলের কোনো এক্সপেরিমেন্ট আমি এখনো পড়িনি, আস্তে আস্তে পড়বো আমরা। এই মেন্ডেল নোট করতে বললাম এই কারণেই, কারণ এটা তথ্য। ফ্যাক্টর is the term used by Mendel now we called it, জানো এখন আমরা এই ফ্যাক্টরটাকে কি নামে ডাকছি? এই যে মেন্ডেল যেটাকে ফ্যাক্টর বলতেন, আসলে এখন যেটা আমরা পড়ছি সেটা হলো জিন। তাহলে এখান থেকে সব কোশ্চেন আসতে পারে এবং ফ্রিকোয়েন্টলি আসেও তোমাদের। এটা the term factor used by Mendel, now it is either gene, option A দিল জিন, অপশন বি দিল অ্যালিল, অপশন সি দিল ক্রোমোজোম, অপশন ডি দিল যা হওয়াটা কিছু দিল। ওকে, তখন তোমার উত্তর কোনটা হবে? জিন। বুঝতে পারলে? ওকে,
তাহলে এটা তোমার শুধু নোট না, এটা তোমার অ্যাসেট একটা, এর মাধ্যমে তুমি সমস্ত রকমের আনসার করতে পারবে, এটা আমি তোমাকে অ্যাসিওর করলাম। ওকে, নেক্সট এসো, এই পড়া রিলেটেড অবশ্য কোশ্চেন আনসার। জিন অ্যালিল আমরা বললাম। এবার দেখো কোনো সময় তোমার মাথায় এবার প্রশ্ন হচ্ছে, স্যার যদি দুটো সমপ্রকৃতির অ্যালিল একসাথে থাকে, এই অ্যালিলগুলো দুটো অ্যালিল বললেন জিন তৈরি করে, এবার যদি ইফ টু অ্যালিলস আর সেম, এই একটা কোশ্চেন আমার মাথায় এলো এখন, অর ডিফারেন্ট। কি বললাম? যদি দুটি অ্যালিল, ইফ টু অ্যালিলস আর সেম, তখন কি হবে, আর যদি ডিফারেন্ট হয় তখন কি হবে, তখন সেই কন্ডিশনটাকে আমরা কি বলবো, বা কিছু নাম আছে কি? দেখো, যখন তুমি প্রশ্ন করলে উত্তর তোমার সামনে। ইফ টু অ্যালিলস আর সেম, তাহলে তোমার মতে আইদার স্যার এটা এরকম একটা করুন অথবা এইরকম একটা কন্ডিশন করুন। এখানে ক্যাপিটাল টি করেছেন, একই প্রকৃতির অ্যালিল দুটো একসাথে আছে, এখানেও স্মল টি একই প্রকৃতির অ্যালিল একসাথে আছে। এই কন্ডিশনগুলোকে বলা হয়, দিস কন্ডিশন ইজ নোন অ্যাজ হোমোজাইগোটিক কন্ডিশন অর হোমোজাইগাস। ওকে, অ্যান্ড তাহলে এইটা যখন ডিফারেন্ট হবে, তাহলে তোমার মতে এটা হবে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি আছে, তখন এই কন্ডিশনটাকে বায়োলজি ভাষায় আমরা ডিফারেন্ট কথাটাকে কি হিসেবে পড়ি, হেটেরো হিসেবে পড়ি, তাই না? তাহলে এটাকে তখন এই কন্ডিশনটাকে বলা হয় হেটারোজাইগাস অর হেটারোজাইগোটিক কন্ডিশন। হেটারোজাইগোটিক কন্ডিশন। দেখো নতুন আরো একটা টার্ম পেয়ে গেলে, জিন পেলে, অ্যালিল পেলে, ওখানে লোকাস পেলে, এগুলো সব কিন্তু টার্মস তোমাদের। ফ্যাক্টর একটা টার্ম পেলে, ওকে। নাও পাচ্ছ এখন কি, দুটো কন্ডিশন পেয়ে গেলে, অ্যালিলের অবস্থান রূপে, দুটি সমপ্রকৃতির অ্যালিল একসাথে থাকলে অনহোমোলোগাস ক্রোমোজোম, তখন তাকে বলা হয় হোমোজাইগাস বা হোমোজাইগোটিক কন্ডিশন। আর যদি দুটো ডিফারেন্ট অ্যালিল থাকে, তখন তাকে কি বলা হয়, হেটারোজাইগোটিক কন্ডিশন, ঠিক কি না? এরপর আবার সমস্ত তৈরি হবে। দেখো এখন এবার তুমি ভাবছো, ঠিক আছে স্যার এটা বুঝলাম, এতক্ষণ পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে। এবার এক্ষেত্রে স্যার তাহলে যদি আপনি হোমোজাইগোটিক কন্ডিশন লেখেন, তাহলে আপনাকে এই দুটো ক্যারেক্টার এরকম ভাবে লিখতে হবে। তাহলে নাকি হোমোজাইগোটিক কন্ডিশন দুটোই আছে। হোমোজাইগোটিক কন্ডিশন এরা কি ক্যারেক্টার দেখাবে, এই নিয়ে আমাদের কোনো সমস্যা তৈরি হয়নি, কারণ টি স্ট্যান্ডস ফর, আপনি বলেছেন টি স্ট্যান্ডস ফর টল, দুটো সমপ্রকৃতির ক্যাপিটাল টি স্ট্যান্ডস ফর টল, দুটো ক্যাপিটাল টি একসাথে আছে, তাহলে এটা বলার অপেক্ষা রাখে না, এটা টল ক্যারেক্টারকে শো করছে। এখানে দুটো স্মল টি আছে একসাথে, আর স্মল টি স্ট্যান্ডস ফর ডোয়ার্ফ ক্যারেক্টার, তাহলে এক্ষেত্রেও বলার অপেক্ষা রাখে না, এক্ষেত্রেও ডোয়ার্ফ ক্যারেক্টার শো করবে। ওকে, কিন্তু স্যার এটার ক্ষেত্রে ভাবতে পারছি না কি হবে। when the condition is heterozygote, which trait to be expressed, কোন ক্যারেক্টারটা শো করবে এটা ভাবতে পারছি না, একটু সহযোগিতা করুন। আচ্ছা ঠিক আছে, একটু সহযোগিতা যদি এইভাবে করি, একটা গল্প বলি। ধরো আমরা 4 ভাই বোন, 2 বোন 2 ভাই, আমরা 2 ভাই আমরা কিছু টাকা পয়সা পেয়েছি, সবাই বোনকে বাবা মায়েরা দিয়েছে, তো আমরা চাইছি এই টাকাটাকে কিছু কেনাকাটির মাধ্যমে ইউজ করতে। তো আমরা 2 ভাই খেলতে ভালোবাসি, আমরা গেছি একটা স্পোর্টস ইউটেন্সিলসের দোকানে, স্পোর্টসের দোকানে। ওকে, সেখানে গিয়ে আমরা কি করছি, দুজনেই সমানভাবে সক্রিয়তা দেখাচ্ছি। একটা আমি কিনছি, তো দাদা একটা ব্যাট কিনছে, আমি একটা ফুটবল কিনছি, এরকম বিভিন্ন রকমভাবে স্পোর্টসের বিভিন্ন রকম জিনিসপত্র কিনছি, তাহলে দুজনেই আমরা সমানভাবে অ্যাক্টিভিটি শো করছি, যেমন এরকম শো করেছিল। ওকে ফাইন, দুটো দেখো সমপ্রকৃতি, 2 দাদা ভাই গেছি, 2 ছেলে গেছি, একটা ক্যারেক্টার শো করছি। আবার আমরা বললাম 2 বোন, সেই 2 বোন ওই একই রকমভাবে টাকা পয়সা নিয়ে তারা গেছে কোনো স্টেশনারি গুডসের দোকানে, সেখানে গিয়ে তারা তাদের মতো ক্যারেক্টার শো করছে। কিন্তু এক্ষেত্রে আমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, কিন্তু সমস্যা হয়ে গেছে কখন, যখন আমি বোনকে পড়াতে নিয়ে গেছি, তখন
একটা দোকান দেখতে পেয়েছি, স্পোর্টসের দোকান, তখন বোনকে বললাম বোন দাঁড়া একটুখানি আমি দোকানে যাই, বা ওকে নিয়েই দোকানে গেছি, বোনকে নিয়েই দোকানে গেছি। তখন কোন দোকানে গেছি আবার ভাবো, কোন দোকানে গেছি? স্পোর্টসের দোকানে গেছি। কে কে গেছি? আমি আর বোন। তো দুটো ডিফারেন্ট অ্যালি, বলো তো কে ওখানে সক্রিয়তা দেখাবে? বলার অপেক্ষা রাখেন না স্যার আপনি, কারণ আপনি যে দোকানটা গেছেন সেটা স্পোর্টসের দোকান, যেহেতু আপনি স্পোর্টস ভালোবাসেন তাই আপনি ওখানে সক্রিয়তা দেখাবেন। কোশ্চেনটা তোমরা বুঝতে পারলে? উত্তর তোমাদের আসছে? তোমাদের উত্তর আসছে? হ্যাঁ, প্রবলেমও আসতে পারে, প্রবলেমও মাথায় আসতে পারে তোমাদের, যে স্যার বোনও যদি খেলতে ভালোবাসে কোনো কিছু, তাহলে বোনও তো সক্রিয় থাকে। সেই সমস্যা আসবে, সেই সমস্যা থাকা মানেই তো, এই সমস্যাগুলো ভাবতে পারছো মানেই তুমি ঠিক লাইনে আছো। এই সমস্যারও সমাধান আমি পরে করবো, আসছি, ব্যতিক্রম তো আছেই। আপাতত তুমি কি দেখলে, যেহেতু স্পোর্টসের দোকানে বোন, ধরে নাও স্পোর্টস ইন্টারেস্টেড না, তাহলে যেহেতু বোনকে আমি নিয়ে গেছি তাই আমি এখানে সক্রিয়তা দেখাবো। তাহলে বুঝতে পারছো হেটেরোজাইগোটিক কন্ডিশনে কি হতে চলেছে? হেটেরোজাইগোটিক কন্ডিশনে ওয়ান অ্যালিল, যেহেতু দুটো ডিফারেন্ট অ্যালিল আছে, হেটেরোজাইগোটিক কন্ডিশন মানে কি? টু ডিফারেন্ট অ্যালিল, among them one showing dominancy over another, একজন ডমিনেন্সি দেখাচ্ছে কার উপর? অন্যজনের উপর। তাহলে এখানে এই অবস্থায় একটা ক্যারেক্টার শো করবে। ওকে, এখন আমরা বললাম, এখন আমরা তোমাদের বলে দিই তোমাদের সুবিধার্থে, এক্ষেত্রে টল ইজ দ্য ডমিনেন্ট ক্যারেক্টার। টল, এই হেটেরোজাইগোটিক কন্ডিশনে যে ক্যারেক্টার প্রকাশ পাচ্ছে সেটা হলো টল। তাহলে দেখো তোমাদের ভাবনাগুলো পড়তে সুবিধা হবে। তাহলে এখান থেকে কি কি ভাবতে পারছো? তাহলে স্যার ক্যাপিটাল টি হলো ডমিন্যান্ট অ্যালিল। ওকে, ভাবতে পারছো, ঠিক আছে, ভেরি গুড। তাহলে স্যার ক্যাপিটাল টি যদি ডমিন্যান্ট অ্যালিল হয়, স্মল টিকে একটা নাম দিন না, স্মল টির একটা নাম দিন না। তাহলে স্মল টিটাকে তখন আমি কি বলবো? তাহলে এর সাপেক্ষে রিসেসিভ, এটাকে বলবো আমরা রিসেসিভ অ্যালিল। ক্লিয়ার হলো বিষয়টা? আচ্ছা, এবার ভাবতে পারছো তাহলে টল এই বৈশিষ্ট্যটা কি বৈশিষ্ট্য? অবশ্যই ডমিন্যান্ট ট্রেট। ওভার কার? তাহলে ডোয়ার্ফটা কি হবে? ওভার ডোয়ার্ফ। তাহলে ডোয়ার্ফটা কি হয়ে গেল? এই ডোয়ার্ফ তখন হয়ে গেল কি ক্যারেক্টার, কি ট্রেট? রিসেসিভ ট্রেট, ঠিক কি না? তাহলে হেটেরোজাইগোটিক কন্ডিশনে একটা অ্যালিলের ক্যারেক্টার প্রকাশ পাবে, একটা অ্যালিল ডমিনেন্সি দেখাবে এবং তারই ক্যারেক্টার প্রকাশ পাবে। এক্ষেত্রে আমরা বললাম তোমাদের সুবিধার্থে, কারণ এটা পরে পরে দেখতে পাবে, এটা মেন্ডেলের এক্সপেরিমেন্টও বটে, আমরা আস্তে আস্তে মেন্ডেলের এক্সপেরিমেন্টে ঢুকবো, তার আগে সাজিয়ে নিচ্ছি পুরো বিষয়টাকে। তাহলে এক্ষেত্রে একটা ক্যারেক্টার শো করবে, যেটা শো করবে সেটা হবে ডমিনেন্ট, যেটা শো করলো না এক্ষেত্রে, যেটা সাপ্রেস হয়ে গেল, সেটা হয়ে গেল রিসেসিভ। ওকে, তাহলে বৈশিষ্ট্য ভাবতে, তাহলে টল এই বৈশিষ্ট্যটা, টল বাহ্যিকভাবে প্রকাশিত এই বৈশিষ্ট্যটি, আসলে দেখো এই বৈশিষ্ট্যটি বাহ্যিকভাবে প্রকাশিত হচ্ছে কি রূপে? লম্বা রূপে। ওকে, এটা বাহ্যিকভাবে প্রকাশিত, কিন্তু আভ্যন্তরীণভাবে দেখতে গেলে বা জেনেটিক কনফিগারেশন গতভাবে দেখতে গেলে ইট উইল বি আইদার ক্যাপিটাল টিটি অর, এই এখন থেকে এই আগের একটুখানি পড়াশোনা থেকে জানতে পারলাম, অথবা এটাও হতে পারে, ঠিক না? দেখো তাহলে নতুন আমার একটা জিনিস পেয়ে যাচ্ছ, কিন্তু একের পর এক ভাবনায়
তুমি জোড়াচ্ছ এবং তুমি সমাধানের পথ খুঁজে নিচ্ছ। এখানটা বুঝতে পারলে হেটারোজাইগোটিক কন্ডিশনে তুমি দেখলে টল ক্যারেক্টারটা প্রকাশ পাচ্ছে। তাহলে লম্বা যে বৈশিষ্ট্যটা বাহ্যিকভাবে প্রকাশ পাচ্ছে তার জেনেটিক কনফিগারেশন আবার দেখতে পেলে টুইস্ট পেয়ে গেল। তার জেনেটিক কনফিগারেশন আইদার এটা অর এটা, আইদার ইট উইল বি ক্যাপিটাল টিটি অর ইট উইল বি স্মল টিটি। তখন তাহলে কি নাম দেবো? বাহ্যিকভাবে বৈশিষ্ট্যটি যদি প্রকাশ পেল তখন আবার এর নতুন একটা নাম পেয়ে গেলে, নতুন একটা সংজ্ঞা, নতুন একটা টার্ম পেয়ে গেলে। বাহ্যিকভাবে প্রকাশিত কোনো বৈশিষ্ট্যকে বলা হয় ফিনোটাইপ, ফিনোটাইপিক ক্যারেক্টার, ফিনোটাইপিক ট্রেট বা বৈশিষ্ট্য বা ক্যারেক্টার। যে ফিনোটাইপিক ক্যারেক্টারের জেনেটিক কনফিগারেশন দেখো একের অধিকও হতে পারে, তাই না? ফিনোটাইপের কি হতে পারে? জেনেটিক কনফিগারেশন, জেনেটিক কনফিগারেশন মে ডিফারেন্ট, আলাদা হতেই পারে। তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় জিনোটাইপ। এই ভিন্ন ভিন্ন জেনেটিক কনফিগারেশন থাকাটাকে বা জিন সমাহারকে বলা হয় জিনোটাইপ। ওকে, জিনোটাইপ বলা হয়। তাহলে আবার নতুন সংখ্যা কি পেয়ে গেলে? একটা পেয়ে গেলে ফিনোটাইপ, কোনো বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে। আর যে বৈশিষ্ট্য বাহ্যিকভাবে প্রকাশ পাচ্ছে সেই বৈশিষ্ট্যটা জিনগতভাবে বিভিন্ন রকমের হতে পারে। এই জিন সমাহারকে বলা হয় জিনোটাইপ। ক্লিয়ার হলো বিষয়টা? ওকে, ক্লিয়ার হচ্ছে বিষয়টা? দেখো এরপর আবার ভাবনা শুরু। এরপর আবার একটা দেখো ইন্টারেস্টিং জিনিস, যেটা আমার এই ক্লাসটার উদ্দেশ্য। আচ্ছা, এই টল ক্যারেক্টারটার জন্য আমরা এই দুরকম কন্ডিশন পাচ্ছি, এই দুরকম কন্ডিশন পাচ্ছি। আইদার পাচ্ছি হোমোজাইগোটিক অথবা পাচ্ছি হেটারোজাইগোটিক কন্ডিশন। আচ্ছা স্যার, আরেকটা ক্যারেক্টার তো ছিল ডোয়ার্ফ। দেখো তো এই ডোয়ার্ফের জন্য আমি কোনো দুরকম কন্ডিশন পাবো কি না? এই ডোয়ার্ফের জন্য আমরা দুরকম কোনো কন্ডিশন পেতে পারি কি স্যার? এটা তোমাদের কোশ্চেন, কিন্তু এটা সমাধান করতে গিয়ে আমি দেখলাম হ্যাঁ স্যার পেতে পারেন। বলে ফেললাম হ্যাঁ স্যার পেতে পারেন। আপনি এইটাতে তো ডোয়ার্ফ পাবেন, কোনো আপত্তি নেই। আপনি এটাতেও ডোয়ার্ফ পেতে পারেন। ইজ ইট ট্রু? এটাতে আমি ডোয়ার্ফ পেতে পারি? যখনই বলে ফেললাম পেতে পারি তখন ভাবলাম না তো, এই কন্ডিশনে আমি তো টল পেয়ে গেছি, তাহলে এই কন্ডিশনটা তো আমার অ্যাপ্লিকেবল না। ভালো করে বোঝো। তাহলে ডোয়ার্ফ এই বৈশিষ্ট্যটার জন্য আমি মোর দ্যান ওয়ান জিনোটাইপ পাচ্ছি না, আমি একটাই জিনোটাইপ পেয়েছি এবং সেই জিনোটাইপটা দেখে বুঝতে পারছি হোমোজাইগোটিক, হোমোজাইগোটিক কন্ডিশন। ডোয়ার্ফ এই ট্রেটটা, বৈশিষ্ট্যটা হোমোজাইগোটিক কন্ডিশন ছাড়া প্রকাশ পাচ্ছে না। বাট টল এই ক্যারেক্টারটা হোমোজাইগোটিক কন্ডিশনও প্রকাশ পেয়েছে, হেটারোজাইগোটিক কন্ডিশনে প্রকাশ পেয়েছে। ব্যাস, আমার ভাবনা শেষ, শেখানো শেষ। আর একটা লাইন দিয়ে আমি পড়াটাকে শেষ করব। যখন তোমার এরকম সমস্যায় তুমি জর্জরিত, একটু ভেবে দেখো তো টল বৈশিষ্ট্যের সঙ্গে ডোয়ার্ফ বৈশিষ্ট্যের অ্যাকচুয়ালি তফাৎ কোথায়? কেন এই ধরনের সমস্যা হলো? কেন ডোয়ার্ফের ক্ষেত্রে আমরা দুরকম মনোভাব নিতে পারলাম না, দুরকম জিনোটাইপ পেলাম না? কেন? কারণ টল ছিল ডোমিনেন্ট ক্যারেক্টার আর ডোয়ার্ফ কি ক্যারেক্টার? রিসেসিভ ক্যারেক্টার, ঠিক কি না? রিসেসিভ ক্যারেক্টার ডোয়ার্ফ, তাই এটা হোমোজাইগোটিক শর্ত ছাড়া কখনোই প্রকাশ পাবে না। তাহলে এখান থেকে কি লাইন পাচ্ছ? এটা আজকে আমাদের শেখানোর মূল উদ্দেশ্য। কোন ডমিন্যান্ট ক্যারেক্টার হোমোজাইগোটিক বা
এবং এবং লেখো বানা লিখে এবং হেটারোজাইগোটিক উভয় শর্তেই প্রকাশিত হয়। কি বললাম বুঝতে পারলে? কিন্তু দেখো ঠিক আগে এক্সপেরিমেন্ট করা আছে, কিন্তু কোনো রিসেসিভ ট্রেট বা বৈশিষ্ট্য, রিসেসিভ ক্যারেক্টার কখনোই হোমোজাইগোটিক শর্ত ছাড়া প্রকাশ পেতে পারে না। আমরা বলছি শুধু এইটুকুর পড়াশোনার মধ্যে আমি যেটা ভাবতে পারলাম। তাহলে দেখো ব্যতিক্রম আছে, ব্যতিক্রম পরে কথা বলবো। কোন ডোমিনেন্ট ক্যারেক্টার যদি হয় সাচ অ্যাজ টল, সেটা হোমোজাইগোটিক এই শর্তেও টল, আবার হেটারোজাইগোটিক এই শর্তেও টল পেয়েছি আমরা। কিন্তু কোন রিসেসিভ ক্যারেক্টার যেটা হলো ডোয়ার্ফ, সেটা একমাত্র এই শর্তেই ডোয়ার্ফ, যখন দুটো স্মল টি আছে, কখনোই এই শর্তে ডোয়ার্ফ না। ক্লিয়ার হলো বিষয়টা? এটা হলো আমাদের মুখ্য পড়ার উদ্দেশ্য। একদম লাইন মুখস্থ করে নাও, একদম পুরো বিষয়টাকে আত্মস্থ করে নাও। এবার আমাদের পড়াশোনা, এই স্যার এই যে হেটারোজাইগোটিক ব্যাপার স্যাপারটা বলছেন, এই হেটারোজাইগোটটা এলো কিভাবে, এই হেটারোজাইগোটিক কন্ডিশন এলো কিভাবে, এটা পড়াতে গেলে আমাদের সংকরায়নে ঢুকতে হবে। এই হেটারোজাইগোটিক কন্ডিশন এলো কি হবে, এটা ঢুকতে গেলে আমাদেরকে ঢুকতে হবে ক্রসিং এ, সংকরায়নে। ওকে, সেটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব, সেটা আমাদের নেক্সট ক্লাসে ডিসকাস করব। তার আগে শুধু একটুখানি বলে দিই, আজকে বলে দিয়ে ক্লাসটা শেষ করব। দেখো আমরা বলেছিলাম টল ডমিনেন্ট ক্যারেক্টার, ঠিক আছে, এটা প্রকাশ পাচ্ছে আইদার এই রূপেও আর এই রূপেও। বাহ্যিকভাবে বুঝতে পারবে না তুমি, এর ক্ষেত্রেও বাহ্যিকভাবে বুঝতে পারবে না যে এটাও টল এটাও টল। কোথাও উদ্ভিদের একটা গাছের লেন্থ লম্বা হয়েছে, তার গায়ে কোথাও লেখা আছে যে আমি হোমোজাইগোটিক লম্বা, আমি হেটারোজাইগোটিক লম্বা? না, লেখা নেই। কিন্তু জেনেটিক্যাল স্টাডি করলে আমরা দেখতে পাচ্ছি এটা, এক্ষেত্রে আমি শুধু একে একটু জেনেটিকভাবে, আবারও বলছি জিনগতভাবে স্টাডি করলে তখন আমি বুঝতে পারছি ও এটাতে দুটো হোমোজাইগোটিক লম্বা তুমি, তাই তোমার লম্বাটা হলে পিওর টল। হোমোজাইগোটিক শর্তে সর্বদা পিওর ক্যারেক্টার শো করবে, হেটারোজাইগোটিক করতে কি ক্যারেক্টার শো করবে? হাইব্রিড ক্যারেক্টার শো করবে, হাইব্রিড ক্যারেক্টার শো করবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে এক্ষেত্রে এটাকে আমরা হাইব্রিড টল বলতে পারি, এক্ষেত্রে আমরা এটাকে পিওর টল বলতে পারি। অবশ্যই বলছি জিনগত অ্যানালাইসিস করলে তবে আমরা বলতে পারছি, আদারওয়াইজ দুটোরই ফিনোটাইপিক এক্সপ্রেশন কি টল। ক্লিয়ার হলো বিষয়টা? তাহলে আজকের যে পড়াটা কি কি পড়লে, প্রথম থেকে জিন পড়েছো, অ্যালিল পড়েছো, ওকে, পজিশন দেখেছো, লোকাসের মধ্যে অ্যালিলের অবস্থান দেখেছো, ওকে, তারপর চলে এসো পরবর্তী ক্ষেত্রে পড়েছো হোমোজাইগোটিক কন্ডিশন, হেটারোজাইগোটিক কন্ডিশন, নেক্সট পড়েছো তোমরা ডোমিনেন্সি, ডোমিনেন্ট ক্যারেক্টার, রিসেসিভ ক্যারেক্টার, এই সমস্ত কিছু, এবং এখন পড়লে পিওর ক্যারেক্টার, হাইব্রিড ক্যারেক্টার, এই সংক্রান্ত ব্যাপার থেকে কোশ্চেন আসে। আমরা একটা কোশ্চেন আলোচনা করেছিলাম, দ্য টার্ম ইউজড বাই মেন্ডেল ফ্যাক্টর অ্যাজ ফ্যাক্টর হুইচ ইজ নাও এডেজ উই কল্ড ইট জিন। এক্ষেত্রে বিভিন্ন রকমের ক্যারেক্টার, প্রত্যেকটা সংজ্ঞা, ওটা বলছি না আমরা, প্রত্যেকটা সংজ্ঞা কোশ্চেন আসে, প্রত্যেকটা সংজ্ঞা কোশ্চেন আসে, কোশ্চেন্স, ডেফিনিশন, ওকে। নেক্সট কোশ্চেন আছে, লম্বা একটি প্রকট বৈশিষ্ট্য যেটি প্রকাশিত হতে পারে অপশনে
শুধুমাত্র হেটারোজাইগোটিক শর্তে, অপশন বি শুধুমাত্র হোমোজাইগোটিক শর্তে, অপশন সি হোমো ও হেটারো জাইগোটিক শর্তে, অপশন ডি কোনোটি না। বলার অপেক্ষা রাখে। কি বলেছি? লম্বা একটা প্রকট বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হতে পারে শুধুমাত্র হেটারোজাইগোটিক কন্ডিশনে, হেটারোজাইগোটিক কন্ডিশনে হবে, হোমোজাইগোটিক কন্ডিশনে হবে। তাই অপশন কোনটা উত্তর হবে? বোথ হোমো অ্যান্ড হেটারোজাইগোটিক শর্তে। ঠিক তেমনি যদি এরকম একটা কোশ্চেন দেয়, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায়, অপশন এ বি সি ডি একই অপশন দিল, এই অপশনগুলো আমি রাখলাম, তাহলে তখন কোনটা উত্তর হবে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অনলি ইন হোমোজাইগোটিক কন্ডিশন। ওকে, তো আশা করি তোমরা পুরো টপিকটাকে আত্মস্থ করতে পেরেছো। আমার ভালো লাগবে তোমরা যদি পুরো টাস্কটা কমপ্লিট করে আমাকে আবারও জানাও। ওকে, যেমনভাবে তোমরা করে এসছো ঠিক সেইভাবেই। প্রত্যেকে ভালো থেকো, সাবধানে থেকো, সুরক্ষিত থেকো। আবারও বলছি, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, যাতে সকলের কাছে আমরা পৌঁছে দিতে পারি তোমাদের মাধ্যমে। তোমরাই আমার শক্তি। ওকে, প্রত্যেকে ভালো থেকো।